আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি তানজিদ রহমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো সাম্প্রতিক সময়ে ঘটা যে ইস্যুগুলো সেটা নিয়ে। তো আমরা সবাই জানি যে বর্তমান সময়ে এখন যে ইস্যুটা নিয়ে চারপাশে বেশ কথাবার্তা হচ্ছে, আর সবচেয়ে বেশি সয়লাভ হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া বাংলাদেশ যে রিলেশন, উত্তপ্ত রিলেশন, সেটা নিয়ে আর কি। তো এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই, আমি আগেও বলেছি। তো নতুন করে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আমার একটা ফ্রেন্ড আছে, ওনার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নদিয়াতে আর কি। তো তার সঙ্গে আমার গতকালকে কথা হলো। তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার মানে এর আগে অনেকবার আমার সঙ্গে কথা হয়েছে। আমি ফোন করি, সেও ফোন করে। তো গতকালকে কথা হলো ফোনে। তো আমি যখন তাকে ফোন করলাম, সে আমাকে টেক্সট করছিল আর কি। টেক্সট করছিল যে কী অবস্থা, কেমন চলছে, তো এটা জানার জন্য আমাকে ফোন করছিল। সো আমি তাকে পরে আমি আসলে ওই সময় ব্যস্ত ছিলাম, তাই তার ফোনটা ধরতে পারি নাই। তো পরে আসলে তাকে ফোন করি। তো যখন তার সঙ্গে আমার ফোনে কথা হয়, সে আমাকে জিজ্ঞেস করে যে কেমন আছো? তো আমি বললাম যে হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন? তো সে বলতেছে যে ওখানে কী অবস্থা? তো আমি বললাম যে ঠিক আছে, ভালো চলতেছে সব কিছু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সে আমাকে এটা বলল যে ওখানে ভালো কীভাবে আছেন আপনারা? ওখানে এইরকম পরিস্থিতি, এত ইয়া হত্যা হইলো, খুন হইলো, ধর্ষণ হইলো, আহ, আন্দোলন, অনেক কিছু, তো এর মধ্যে থেকে ভালো আছেন কীভাবে? তো আমি বললাম যে এর মধ্যে থেকে আমাদেরকে ভালো থাকতে হবে। আমি যেরকম আছে, আমার পার্সপেক্টিভ থেকে আমি ভালো আছি। এখন অন্য মানুষের পার্সপেক্টিভ থেকে সে কেমন আছে, এটা আমি বলতে পারবো না। তো এখন যেটা হলো যে, সে আসলে ভাবছিল যে আমি হয়তো বলবো যে খুব ভালো নাই, খারাপ আছি, আহ, অবস্থা ভালো না, হ্যান ত্যান এসব বললো। বাট আমি যখন বলছি যে আমি ভালো আছি, তো সে খুব অবাক হয়ে গেছে। আম, সে সে আমাকে যেটা বলতেছে সেটা হচ্ছে যে এত আন্দোলন চলতেছে, তারপর মানুষ মারা গেল, তো এর মধ্যে থেকে তো আমি তাকে যেটা বললাম যে আসলে আন্দোলন হয়েছে। আর আন্দোলন যেটা হয়েছে সেটা তো গত আগস্ট মাসে শেষ হয়ে গেছে, জুলাই আগস্টে শেষ হয়ে গেছে। সো এখন তো কোনো আন্দোলন হচ্ছে না। তো যেহেতু এখন কোনো আন্দোলন হচ্ছে না, সো এটা নিয়ে এখন আন্দোলন, জুলাই আগস্টের পরেও কিছু আন্দোলন হয়েছে, বাট সেটা তো অন্য ইস্যু নিয়ে, মানুষের বিভিন্ন দাবি দাওয়া ছিল। তো এই দাবি দাওয়াগুলো নিয়ে আন্দোলন হচ্ছে। যেমন আম, চাকরিতে প্রবেশের বয়স 30 ছিল, তো ওইটা এখন বর্তমানে 32 করা হয়েছে। 35-এর জন্য অনেকে আন্দোলন করছে, বাট 35টা করা হয় নাই, বাট এখন 32 করে দিয়েছে। তো এই দাবির কারণে তো মানুষের এই আন্দোলনের কারণে, বা মানুষের এই এই পরিশ্রমের কারণে, বা যেটা আন্দোলন করছে, তো এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তো কিন্তু আমরা এটা পাইলাম আর কি। তো যদি এই আন্দোলনটা না করা হতো, তাহলে কিন্তু এই মানুষের যে দাবিটা ছিল, এটা পূরণ হতো না আর কি। চাকরিতে প্রবেশের বয়স 32 করে দিত না সরকার আর কি। এটা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই কয়েকদিন আগে। তো বিগত যে সরকার ছিল, সেই সরকার আমলে আমরা দেখছি যে আহ, এটা নিয়ে অনেক অনেক আন্দোলন করা হয়েছে, এবং অনেক অনেক বছর ধরে এটা নিয়ে আন্দোলন করছে। অনেকে এটার জন্য জেলে পাঠানো হয়েছে, অনেক আন্দোলন থেকে গ্রেফতার করে নিয়ে জেলে পাঠানো হয়েছে। অনেক পুলিশ অনেক লাঠিচার্জ করছে, মারছে স্টুডেন্টদেরকে, যারা আন্দোলনকারী ছিল তাদেরকে পিটুনি দিয়েছে, গণপিটুনি দিয়েছে। তারপরেও কিন্তু কি আন্দোলন থেমে থাকে নাই, বাট আন্দোলনটা সফল হয় নাই। বাট আন্দোলনটা সফল হলো কখন? যখন এই আমাদের এই সরকার যখন পতন হলো তখন লাগে। বিগত সরকার পতন হলো, নতুন সরকার আসলো, এবং নতুন সরকার এসে কিন্তু কি করলো, আম, আহ, এটা প্রজ্ঞাপন জারি করে দিল। এখন বিষয়টা হচ্ছে কি যে, সে আসলে ধারণা করছে যে মানে, তারপর বাজারের কথা আমাকে জিজ্ঞেস করে যে দ্রব্যমূল্যের এই অবস্থা। তো আমি তাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আলুর দাম এত নাকি শুনলাম, শাকসবজির দাম এত বেশি শুনলাম। তো আমি বললাম যে শাকসবজির দাম, আলুর দাম, এগুলো তো আগেও কম ছিল না, এখনো কম নাই আর কি। কারণ কি, একসময় আমরা দেখছি যে কাঁচামরিচের কেজি 1200 টাকা আমরা কেজি কিনে খাইছি। সেটা তো 1 বছর আগেও এরকম ছিল। তো তারপরে আলুর কেজি, আলুর দাম বাড়ছে বললো। তো আলুর দাম কি আগে কম ছিল নাকি? এমন তো নয় যে আলুর দাম আগে 10-20 টাকা আমরা খাইতাম, তাই না? আলুর দাম হয়তো 40 টাকা ছিল, এখন 50 টাকা হচ্ছে, 60 টাকা হয়েছে, 70 টাকা হচ্ছে। তো অন্য কোনো একটা জিনিসের দাম কমছে। পেঁয়াজের দাম এমন হয়েছে যে আমার মনে আছে, পেঁয়াজের দাম একবার এমন বাড়ছিল যে মানুষজন
কি করছিল জানেন? মানুষজন বিয়েতে পেঁয়াজ গিফট করছে আরকি। একটা ফ্রেন্ডের বিয়েতে একটা ফ্রেন্ডের বিয়েতে তার ফ্রেন্ডরা পেঁয়াজ উপহার হিসেবে ৳৫,০০০ পেঁয়াজ গিফট করছে। মানে এটা সবাই মিলে গিফট করছে পেঁয়াজ। তো তারপরে এটা নিয়ে ওই সময় অনেক কথা হইছে, অনেক বেশি লেখালেখি হইছে। অনেকে মজা করছিল। বাট এটা সত্যি ছিল। যে উপহার হিসেবে পেঁয়াজ গিফট করা হয়েছে। তো এটা যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা এমনিতে সার্চ করে দেখবেন পাবেন আরকি। তো যাই হোক এরপরে আমাকে এসে জিজ্ঞেস করলো যে এই মানে তার কথা হচ্ছে আচ্ছা এরপর সে জিজ্ঞেস করলো যে বাজারে তাকে যখন আমি বুঝিয়ে বললাম যে বাজার এমন তো নয় যে আমরা আগে আম ফ্রিতে এসেছি, সবকিছু ফ্রিতে পাইছি। বাজারে গেছি আমাদের ফ্রিতে দিয়ে দিচ্ছে। তখন আমাদের কিনে খাওয়া লাগছে, এখনো কিনে খাওয়া লাগতেছে। হয়তো কিছু জিনিসের দাম কমছে, কিছু জিনিসের দাম বাড়ছে। আর এটা বলতে হয় সিন্ডিকেটের কারণে। এটা বাজারে যে সিন্ডিকেট এই সিন্ডিকেট তারা যখন কি করে যখন দেখে যে কোনো একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় তখন তারা কি করে এটাকে বাড়ায় দেয়। আবার যখন একটা এটা যখন একটু পরিস্থিতিটা স্বাভাবিক হওয়া শুরু করে তখন তারা এই দামটা কমায় দেয়। এটাই কিন্তু করে আসতেছে। তো এটা নিয়ে এত কনসার্ন হওয়ার আমি মনে করি না কিছু আছে। হ্যাঁ, মানুষের যে কষ্ট হচ্ছে, এই কষ্ট কি আগে হয় নাই? আগে হইছে। আর বর্তমানে যে সরকার আছে, সেই সরকারের এটাকে সময় দিতে হবে যে এরা তো একটা একটা এত বড় একটা রেভলিউশন হচ্ছে, এত বড় একটা গণ-অভ্যুত্থান হচ্ছে। সেই অভ্যুত্থানটা সফল হওয়ার পরে একটা সম্পূর্ণ একটা নতুন সরকার ফর্ম দিছে। তো এখানে ওরা ইভেন এখানে যারা আছে তাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। তাদের একটা স্টেট পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নেই, এক্সপেরিয়েন্স নেই। তো তারা যেভাবে নতুন ভাবে একটা সম্পূর্ণ শুরু করছে, তো এটা তো একটা টাইম দিতে হবে। ঠিক আছে? তো এটা নিয়ে এত ধৈর্য হওয়ার কিছু নাই। তো যাই হোক এটা বললো তো এরপরে যদি তার কথা হচ্ছে বলতে সে বেসিক্যালি যে জিনিসটা যদি ফোকাস করতে চাইলো সে হচ্ছে রক্তপাত হচ্ছে আরকি। তো রক্তপাত হ্যাঁ, রক্তপাত হচ্ছে অনেক মানুষ শহীদ হয়েছে। অনেক ছাত্র স্টুডেন্ট শহীদ হয়েছে, অনেক পুলিশ অফিসার মারা গেছে। তো কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে আপনি দেখেন যে রক্তপাত ছাড়া কিন্তু কোনো আন্দোলন কিন্তু সফল হয় না কখনো। এটা কিন্তু ইতিহাস বলে যে আপনি যে কোনো আন্দোলন বা যে কোনো বিপ্লব এগুলো সফল হতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে? রক্তপাত এটা স্বাভাবিক। রক্তপাত ছাড়া কিন্তু কোনো আন্দোলন সফল হয় না। এই যে আমাদের ১৯৫২ সালের ভাষা আন্দোলন, আমরা আমাদের যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনটাকে আমরা এমনি পাইছি? কখনোই না। আমাদের যে শহীদ সালাম, রফিক, বরকত, জব্বার ওদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা আমাদের ভাষা আন্দোলনটা সফল হয়েছে। আমরা আমাদের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে পাইছি। তো যদি ওরা যদি আত্মত্যাগ না করতো, ঠিক আছে? ওরা যদি আত্মত্যাগ না করতো তাহলে কিন্তু আমরা কখনোই কিন্তু বাংলাকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে পাইতাম না। তো এখন এই আরকি। তো তারপরে আহ, এই এখন যে জুলাই যে রেগুলেশন হলো, এই রেগুলেশনে যে ছাত্ররা এত ছাত্র মারা গেল, তো এই ছাত্রদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা আমাদের এই যে নতুন যে স্বাধীনতা বলা যায় বা আমাদের যে স্বৈরাচারের যে পতন হলো এটা আমরা পাইলাম। তো এখন যদি এই রক্তপাত আরো কম হতো তাহলে হয়তো রক্তপাত কম হতো, মায়ের দুধ কম খালি হতো তাহলে কিন্তু আরো ভালো হতো। আমি আরো আমরা আরো খুশি হতাম, আরো কম যদি ক্যাজুয়ালিটিস হতো, মানে আরো যদি কম ছাত্ররা আহত হতো তাহলে অনেক ভালো হতো। কিন্তু আমার কথা হচ্ছে এটা তো হয়ে আসছে এরকম। মানে আমি আসলে এটার জন্য স্পষ্ট করে রাখছি যে যে কোনো আন্দোলন আমাদের ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে।